চৈতপুর গ্রামে দুই বন্ধু বাস করত। তাদের বন্ধুত্ব ছিল খুবই ঘনিষ্ঠ। তারা একে অপরের ছাড়া কোনো কাজ করত না। রোহন ছিল খুব পরিশ্রমী, আর অন্যদিকে অঙ্কিত ছিল বেশি ধর্মপ্রাণ। সে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস রাখত। ভাই অঙ্কিত, এখন আমাদের জীবনযাপনের বিষয়টা একটু ভাবতে হবে। চিন্তা কেন করছো? আমরা আজ পর্যন্ত কারো ক্ষতি করিনি। ঠাকুর নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। ভাই, তোমার বিশ্বাস এক জায়গায় ঠিক আছে, কিন্তু আমাদেরও কিছু করা উচিত। আরে, সব কিছু ঠাকুর উপর ছেড়ে দাও। কিন্তু এভাবে চলতে থাকলে আমাদের সব সঞ্চয় একদিন ফুরিয়ে যাবে। তারপর আমরা কি করব? যেমনভাবে ঠাকুর এতদিন আমাদের সাহায্য করেছেন, তেমনি আগামীতেও। না ভাই, আমাদের এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। আমি মোল্ল বাবুর সাথে কথা বলি। রোহন তার সমস্যার কথা গ্রাম প্রধানকে জানায়। রোহন, তোমার ভাবনা একেবারে ঠিক। হ্যাঁ মোল্ল বাবু, আপনিই আমাদের কোনো পথ দেখান। এখন এই দুনিয়ায় আপনার ছাড়া আমাদের আর কে আছে? আরে, শুধু প্রধান কাকাই নন, ঠাকুরও তো আমাদের সঙ্গে আছেন। অঙ্কিত, ঈশ্বর তো সব সময় আমাদের সবার সঙ্গে আছেন, কিন্তু রোহনের কথা একদম ঠিক। তাহলে আপনিই বলুন, আমাদের কি করা উচিত? তোমরা দুজনে মিলে কোনো চাকরি বা ব্যবসা শুরু করতে পারো না কেন? না কাকা, এতে আমার পূজা পাঠে ব্যাঘাত ঘটবে। আমি আমার ঠাকুরের ভক্তি ছাড়তে পারবো না। কাকা, কিন্তু আমাদের গ্রামে এমন কোনো ব্যবসাও তো নেই যা আমরা দুজনে মিলে করতে পারি। তাহলে তো একটাই রাস্তা বাকি থাকে। কি কাকা, তাড়াতাড়ি বলুন। তোমরা দুজনে মিলে কিছু জমি নিতে পারো। এতে তোমাদের গ্রাম ছাড়তে হবে না। এটা ঠিক হবে। হ্যাঁ কাকা, এটা ঠিক আছে। আমরা দুজনে মিলে মন প্রাণ দিয়ে পরিশ্রম করব। ধীরে ধীরে টাকা জমিয়ে আরো জমি কিনব। তারপর মজুর দিয়ে কাজ করিয়ে সুখে জীবন কাটাবো। গ্রাম প্রধান তাদের জন্য 1 বিঘা জমির ব্যবস্থা করে দেন। রোহন সেই জমিতে দিন-রাত কঠোর পরিশ্রম করতে থাকে, আর অঙ্কিত ঈশ্বরের কাছে ভালো ফসলের জন্য প্রার্থনা করতে থাকে। ভাই, তুমি একটু সাহায্য করো না। আমি তো সারাদিন রাত মাঠেই খেটে যাচ্ছি। ভাই, আমার তো পূজা পাঠ থেকে একটুও সময় পাওয়া যায় না। কিভাবে সাহায্য করব? দেখো ভাই, আমাদের কঠোর পরিশ্রমে ফসল তো তৈরি হয়ে গেছে। এবার এটাকে রক্ষা করার দায়িত্ব তোমার। বলো তো আমি কিভাবে করব? আমার তো ভোর 4টায় ঠাকুরকে ভোগ দিতে হয়, তাকে স্নান করিয়ে সজ্জিত করতে হয়। এভাবে চললে আমাদের সমস্ত ফসল বন্য প্রাণীরা খেয়ে ফেলবে। আরে ভাই, তুমি অযথা দুশ্চিন্তা করছো। আমি ঠাকুরের কাছে ভালো ফসল আর তার নিরাপত্তার জন্য প্রার্থনা করি। এভাবেই সময় কেটে যায়। কিছুদিন পর তাদের ফসল পাকতে শুরু করে। তারা সেই ফসল বাজারে বিক্রি করে এবং ভালো পরিমাণ টাকা পায়। বাড়ি ফিরে আসার পর এই টাকার বড় অংশ আমার পাওয়া উচিত। এটা তো ভুল কথা, কারণ আমি দিন-রাত মাঠে পরিশ্রম করেছি। না, টাকা তো আমার বেশি পাওয়া উচিত। কেন? তুমি তো দিন-রাত ঠাকুরবাড়ির সেবায় ব্যস্ত ছিলে। এটা সব ঠাকুরের জন্যই সম্ভব হয়েছে।
জমি আমি চষেছি, বীজ আমি বুনেছি, ফসলকে জল আমি দিয়েছি, রক্ষা আমিই করেছি। এমনকি ফসল কেটে বাজারেও আমি নিয়ে গেছি। তাহলে আমরাও তো ঠাকুরের কাছে ভালো ফসল আর ভালো দামের জন্য দিনরাত প্রার্থনা করেছি। ঠাকুর ছাড়া কিছুই সম্ভব নয়। টাকার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। শেষে তারা দুজন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গ্রাম প্রধানের কাছে যায় এবং সবকিছু তাকে জানায়। এবার প্রধান কাকা, আপনি এই বিষয়ে সিদ্ধান্ত নিন। হ্যাঁ কাকা, আমরা আপনাকে পুরোপুরি বিশ্বাস করি। আপনি ন্যায্য সিদ্ধান্তই নেবেন। তাহলে আপনিই বলুন, কাকে বেশি টাকা পাওয়া উচিত? ঠিক আছে, এখন তোমরা দুজনে ঝগড়া বন্ধ করো। আমি কাল এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। কাকা, কাল কেন? এখনই কেন নয়? তবে তার আগে তোমাদের দুজনকে আমার একটা কাজ করতে হবে। আমি রাজি। বলুন, কি করতে হবে? কি কাকা? ওই সামনের দুটো বস্তা দেখতে পাচ্ছ? হ্যাঁ কাকা। এটা কোথায় রাখতে হবে? শুধু দেখা নয়, তোমাদের দুজনকে এগুলো এক এক করে নিয়ে যেতে হবে। এর আমরা কি করব? এর মধ্যে চাল আছে, আর তার সাথে কিছু কঙ্করও মেশানো আছে। তোমাদের দুজনকে কঙ্কর আর চাল আলাদা করতে হবে। ঠিক আছে কাকা। কি ঠিক আছে? আমার তো এখন অনেক কাজ আছে। আগামীকাল সকালে যখন তোমরা এই কাজ শেষ করে আসবে, তখনই আমি ঠিক করব কাকে বেশি টাকা দেওয়া উচিত। রোহন এবং অঙ্কিত তাদের নিজ নিজ চালের বস্তা নিয়ে বাড়ি ফেরে। রোহন সারারাত জেগে বসে থেকে চাল থেকে কাকর আলাদা করতে থাকে, কিন্তু সে কেবল অর্ধেক বস্তার কাকড়ি সরাতে পারে। পরদিন সকালে রোহন, বলো তো, তুমি কতগুলো চাল পরিষ্কার করতে পেরেছ? আমি তো সারা রাত এগুলো পরিষ্কার করলাম, কিন্তু মাত্র অর্ধেক বস্তাই পরিষ্কার করতে পারলাম। কোনো অসুবিধা নেই, তুমি চেষ্টা তো করেছ। আচ্ছা অঙ্কিত, তুমি কতটা পরিষ্কার করতে পেরেছ? আমার তো পুরো চাল পরিষ্কার হয়ে গেছে। আরে, এ তো আশ্চর্য ব্যাপার। কাকা, আমার ঠাকুরের উপর পূর্ণ বিশ্বাস আছে। এই বস্তায় একটি কাকড়ও পাবেন না। অঙ্কিতের বস্তা আগের মতোই রয়ে যায়, কারণ সে সেটিকে মন্দিরে রেখে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল। যখন তার বস্তা খোলা হয়, তখন এটা তো আগের মতোই আছে, একটাও কঙ্কর আলাদা হয়নি। এটা কিভাবে সম্ভব? আমি তো সারা রাত ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। রেয়া, মন খারাপ করো না। এটা শুধু তোমাদের একটা শিক্ষা দেওয়ার জন্য ছিল। কি শিক্ষা কাকা? আমি কিছুই বুঝলাম না। শিক্ষা এই যে ঈশ্বরও শুধু তাদেরই সাহায্য করেন যারা নিজের সাহায্য নিজেই করে, অর্থাৎ যারা কঠোর পরিশ্রম করে। কাকা, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার চোখ খুলে দিলেন। আমি বুঝতে পারলাম ঈশ্বর ভক্তি একদিকে, কিন্তু আমরা পরিশ্রম না করলে ঠাকুরও আমাদের ফল দেবেন না। রেয়া, ক্ষমা চাইতে হবে আমার কাছে নয়, বরং রোহনের কাছে। আপনি ঠিক বলেছেন কাকা।
আমার ভাই রোহন, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছিলাম। এরপর অঙ্কিত ও রোহনের মতো কঠোর পরিশ্রম করতে শুরু করে। পরের বছর তাদের ফসল আরো ভালো হয়। আমাদের কেবল ঈশ্বরের ভরসায় বসে থাকা উচিত নয়, সফলতা অর্জনের জন্য আমাদের কঠোর পরিশ্রমও করতে হবে।